রঘুনাথ দাসকে তুলে গুরুদেব বুকের মধ্যে, রঘুনাথ এত ভালো ভালো কথাগুলো তোমায় কে শেখালো বাবা? আগে গুরুদেব কেউ শেখায়নি। কেউ যদি শেখায়নি তুমি নিজের থেকে বললে কি করে? না না, আমার মনে এলো আপনাকে দেখে তাই বলে দিলাম। উঠন্তি মূল পত্রে চেনা যায়। হ্যাঁ, উঠেছে, উঠে দাঁড়িয়েছে। মানুষ যেই রকম খাদ্যবস্তু গ্রহণ করে আচরণ তার সেই রকম। জঙ্গলে একটা হাতিকে দেখো, হাতির কত বড় দেহ, কিন্তু হাতির স্বভাব কিন্তু শান্ত। কেন? হাতির নিরামিষ সেবা করে। আর একটা বাঘকে দেখো কত ছোট, স্বভাব চঞ্চল। কেন? আমিষ সেবা করে, হিংস্র। আপনি যেমন খাদ্যবস্তু গ্রহণ করবেন মনোভাব তেমন হবে। যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায় তাদের দিকে তাকাও, আর যারা বাজার থেকে মাছ মাংস এনে খায় তাদের দিকে একবার তাকাও। দুটো মানুষকে এক জায়গায় বসিয়ে দাও, তুমি কথা শুনলেই বুঝে যাবে দুটো মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। হ্যাঁ, যে ছেলেটা যে মেয়েটা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে সকালবেলায় বাবা মাকে প্রণাম করে ঘরের বাইরে যায়, একবার তার দিকে তাকাও। আর যে ছেলে মেয়েটা বাবা মার হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে আসে তার দিকে তাকাও। দুজনের জীবন দুটো মেরুতে চলছে। হ্যাঁ, এই ভারতবর্ষের মাটিতে সব থেকে বেশি শিক্ষিত লোকের বসবাস কোথায়? কেরালায়। কেরালায় শিক্ষিতের সংখ্যা সবচাইতে বেশি, 95%। এত শিক্ষিত কোন রাজ্য নেই, সব থেকে কেরালা। এটা যেমন দেখলে আরেকটা জিনিস দেখো, কেরালায় বৃদ্ধাশ্রমের সংখ্যা সব থেকে বেশি, 93%। তাহলে বুঝতে হবে আমরা শিক্ষিত বটে, আমরা সুশিক্ষিত নই, আমরা কুশিক্ষিত। আমার বাবা বলতেন, তুমি মারা যাওয়ার পর তুমি মালা পরেছো, তুমি তিলক দিয়েছো, তুমি নিরামিষ খেয়েছো, এগুলো বিচার হবে না বাবা। আগে বিচার হবে তুমি কর্ম কি করেছো। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। তাকে ছুটে যাওয়ার দরকার নেই। তুমি পুরী গেলে, পুরীতে ছুটে চলে গেলে, পুরীতে ছুটে গিয়ে তুমি দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খেলে আর রাত্রিবেলা সমুদ্রের ধারে দাঁড়িয়ে ক্যাকড়া ভাজা কিনে খেলে, এর থেকে ঘরে থাকা ভালো। তুমি জগন্নাথ দেবের ধামে গিয়ে যদি ক্যাকড়া ভাজাই খাবে, তা পুরী গেছো কি জন্য? তোমার বোধ নেই যে পুরীতে গেলে, তীর্থস্থানে গেলে আমিষ খেতে নেই? হ্যাঁ, আপনাদের আমতলা পেরোবার, আমতলা ঢোকার আগে একটা জায়গা আছে, ভাষা 14 নম্বর নাকি বলে, পৈলান, একটা মন্দির আছে না, স্বামীনারায়ণজির মন্দির। আমি তো গানে যাই, সবসময় দেখি তো প্রচন্ড ভিড় হয়। তো বিকেলবেলা আমি দেখছি একদিন গানে যাচ্ছে, আমি লক্ষ্য করছি একটা গাড়ির থেকে বাবা মা নামলো আর তার মেয়ে নামছে। মেয়ে নামার পরে নিজের ড্রেসটা মানে পোশাক যেটা পরে এসেছে 14 বার নিচের দিকে টেনে নামাচ্ছে। হ্যাঁ, ওর মা ওকে গিয়ে বলছে, মা টানিস নি, এরপর টানলে ছিঁড়ে যাবে। ওর বোধ নেই যে ভগবানের মন্দিরে আসলে কি ধরনের পোশাক পরে আসতে হয়। তোমার পোশাক বলে দেবে তোমার রুচি কি রকম, তোমার ব্যবহার বলে দেবে তুমি কোন বংশে, তোমার পরিচয় বলে দেবে তুমি কতটা শিক্ষিত, তোমার ভাষা বোধ বলে দেবে তোমার মনুষ্যত্ব কতটা। রঘুনাথ দাস গুরুদেবকে প্রণাম করছে। গুরুদেব দাঁড়িয়ে বলছে, বাবা তুমি কি আমার আশ্রমে থাকবে? রঘুনাথ দাস বলে, হ্যাঁ গুরুদেব থাকবো। শোনো বাবা, আমার আশ্রমে থাকলে কিন্তু কাজ করতে হবে। আমি গুরুদেব করবো। কি কাজ করবে? কেন? ঠাকুরের জন্য ফুল তুলবো, মালা গাঁথবো। হ্যাঁ, বাড়িতে মন্দির আছে তো, মা আর মেয়েতে ডেলি ঝগড়া হয়। তা আমি একদিন কান বাড়ি বলে, হ্যাঁ মা কি ঝগড়া হয় গো? বলে, দেখ না, মেয়েটাকে বলছি স্নান ঠাকুরটা পুজো দিয়ে দে, ও দেয় না। মেয়ে বলছে, না না আমি পারবো না, আজকে মা দাও। ভগবানকে সেবা দেবী, মা মেয়ের দিকে ঠেলছে, মেয়ে মায়ের দিকে ঠেলছে, মা মেয়ের দিকে ঠেলছে, মেয়ে মায়ের দিকে ঠেলছে। মেয়ে যাকে ঠেলে ও তাকে ঠেলে। আমি বলছি তোমরা দুজন ঠেলাঠেলি যে করছো করো, কিন্তু ভগবান যেদিন তোমাদের ঠেলা দেবে সেদিন দাঁড়াতে পারবে তো? ভগবানকে একটু সেবা দেবে একবেলা, তাও তোমাদের কষ্ট। রঘুনাথ দাস গুরুদেবকে বুকে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমি আশ্রমে থাকবো, আমাকে রাখুন না। গুরুদেবের আশ্রমে রঘুনাথ দাসকে রেখে বাবা জ্যাঠা ঘরে ফিরে গেল। একদিনকে সেই রঘুনাথ দাস যে আশ্রমে আছে, সেই গুরুদেবের আশ্রমে কে এলো? নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। গুরুদেব গিয়ে সবাইকে বলছে, শোনো হে, আজকে আমাদের আশ্রমে একজন লোক আসবে, হরিদাস ঠাকুর যার নাম, তোমরা যাবে তাকে দেখতে রঘুনাথ? গুরুদেব বলছে, আমি যাবো গুরুদেব, আমার নিয়ে চলুন না। কে হরিদাস? আমার দেখে আসি। হরিদাস ঠাকুর দাঁড়িয়েছে, সকলে বসে পড়েছে। হ্যাঁ,
হরিদাস ঠাকুর বলছে, জানো তো সকলে শোনো, যে মানুষটা দাপর যুগের মাটিতে রাধাকৃষ্ণ হয়ে এসেছিল সেই তো কলিযুগে গৌর হয়ে এলো। রঘুনাথ দাস বলছে, ঠাকুর কোন মানুষটা গো? হরিদাস ঠাকুর বলছে কি, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, আয় তোরা দেখবি, আয় দেখবি আয়, তোদের এই সোনার নদী আয়। এসেছে 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 ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়, আস্তে সোনার নদী গায়। একটু হাত তোলা যাবে কি? বাহ, এই যে হাত তুলতে বলছি না, এটা আমাকে শিখিয়েছে একজনা, কে জানেন? হ্যাঁ, তাকে সবাই জানেন আপনারা। আর একটা দক্ষিণ 24 পরগনা মনের মানুষ শ্যামসুন্দর দাস, তিনি আমাকে শিখিয়েছে, আসলে যাবি একবার হাত তোলাবি সবাইকে, আর যদি তালি দিয়ে যেতে পারিস না, আর তোর হয়ে ওরা তালি দিলে ভগবান শুনলে তোর কল্যাণ হবে। সেই থেকে তো শুরু করি, তুলেছো সবাই? হ্যাঁ, যে মায়েরা পিছন দিকে বসে, পিছন বেঞ্চে ছেলে মেয়েরা সবসময় ফাঁকি দেয়, স্কুলে গেলেও ফাঁকি, হরিনামে এলেও ফাঁকি। হ্যাঁ, মায়েরা হাত নামাবেন, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, তালিটাও ডবল দিতে হবে। চলো, তুলেছ, তালি দাও। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ও গো কালো এখন চেনা দা, হরিব। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়ে, দেখবি গায়ে, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। শ্যাম রাধা প্রেমে ঋণী হয়েছে, এবার হাতের বাঁশি কেড়ে শ্যামে বিদায় দিয়েছে। আহা, হরি হরি বল। ঋণী হয়েছে সে বলি হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাজবে কিসে, বাঁশি নাই আর সাজবে কিসে, হাত তুলে তাই গুণ গায়, গুণ গায়। তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। যখন কৃষ্ণ বাঁশি বাজাতো, যত সব কুলো ললনা, কুলো ললনা, কুলো ললনা, ললনা, কুলো ললনা, কুলো ললনা, যত সব কুলো ললনা, তারা বাঁশির গানে ভুলত কুলের ধরম রাখত না। এবার রাধার প্রেমের নাগর, রসের সাগর, দেখো প্রেম বিলাতে নদিয়ায়, নদিয়ায়। তোদের এই সোনার নদী গায়, হরি হরি বল, হরি বল। সোনার নদী গায়, এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়, তোদের এই সোনার নদী গায়। হ্যাঁ, হ্যাঁ, আর এই গানটা যিনি লিখেছেন, এই গানটা কোনো কীর্তনীয়ের বানানো গান নয়। এই গানটা যিনি লিখেছেন তিনি কে জানেন? এই গানটা হচ্ছে যিনি লিখেছেন তিনি হচ্ছেন মালদা জেলা নিবাসী।
রামকেলে তাদের বাড়ি। এই গানটা যিনি লিখলেন তিনি হচ্ছেন বৈষ্ণব মহাজন পদকর্তা বিশ্বরূপ দাস ঠাকুর। তার লেখা পদ। বিশ্বরূপ দাস ভগবান মানতেন না, নিজের স্ত্রীকে গিয়ে বলছেন, আমি যদি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পুকুরের জলটা চিনির মতো মিষ্টি হয়ে গেছে, তাহলে বুঝবো ভগবান বলে কেউ আছে। পরের দিন সকালবেলা উঠে পুকুরের জলে মুখ দিয়ে দেখে জল তো সত্যি সত্যি মিষ্টি হয়ে গেছে। পুকুরের পাড়ে বসে লিখছে, দাস বিশ্বরূপে কয় এমন হয় কি নাই আর হয়। দাস বিশ্বরূপে কয় এমন হয় কি না হয়। এবার সময় বুঝে ওই চরণে সব সঁপে দিতে হয়। হরি বল। সময় গেলে ওই চরণে সঁপে দিতে হয়। রাধার প্রেমের নাগর রসের সাগর প্রেম বিলাতে এ ধরায় এ ধরায়। তোদের এই সোনার নদী গান, তোদের এই সোনার নদী গান। হা গৌরমা তুমি কৃপা করো, কৃপা 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 করো, এই জগজনে কৃপা করো। বলো ভাই চৈতন্য মহাপ্রভু কি নিতাই চাঁদ কি নিতাই গৌর প্রেমানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বাবা। আমি তোমার হলাম, 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 আমি তোমার যদি ভক্তমণ্ডলীর কাছে আমাদের অনুরোধ, আমাদের যে কোনো কীর্তনিয়া যখন গান গাইবে, আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে, ওনারা যে বাসায় থাকে আমরা বাসার ঠিকানা দিয়ে দেব বা আপনাকে নিয়ে যাব, কিন্তু গান চলাকালীন আপনাদের কাছে অনুরোধ কীর্তনিয়াকে ডিস্টার্ব করবেন না। জয় নিতাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি তোমার হলাম, 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 আমি তোমার হলাম। একে রে একে পায়ে পায়ে জড়িয়ে ধরেছে কে? কে? ঠাকুর। আমি কে? আমি রঘুনাথ, রঘুনাথ দাস। হরিদাস ঠাকুরের চরণ দুটো জড়িয়ে ধরেছে, আমি তোমার হলাম। হ্যাঁ হ্যাঁ, ওঠ ওঠ। না জেনে কত বড় কথা বলছে দেখো, বলে আমি তোমার হলাম। কি নাম তোর? আগে আমার নাম হরিদাস। হ্যাঁ, কি নাম? ঠাকুর আমার নাম রঘুনাথ। ও বাহ, তুই জমিদারের ছেলে না? আরে হ্যাঁ হ্যাঁ, আমি জমিদারের ছেলে। তুই জমিদারের ছেলে হয়ে আমার মতো সাধু বৈষ্ণব ভিখারির পায়ে পড়লি রে? হ্যাঁ, জমিদার কোনোদিন ভিখারির পায়ে ধরে রে? ভিখারি তো জমিদারের পায়ে ধরে খেয়ে পরে বেঁচে থাকার জন্য। কি নাম তোমার? আমার নাম হরিদাস। আস্তে, সেই বলেছে আমার নাম হরিদাস। রঘুনাথ দাস বলছে, ঠাকুর এই জগতে সবাই মায়ার দাস, গাড়ির দাস, বাড়ির দাস, টাকা পয়সার দাস, তুমি কি না হরির দাস? বাহ। আচ্ছা ঠাকুর একটা কথা বলবো তোমায়। হ্যাঁ বল। আচ্ছা তোমার তো বয়স অনেক হয়েছে। হ্যাঁ তা বলতে পারিস। তুমি দেখতে এত সুন্দর কি করে হলে? বাচ্চা ছেলে তো, না বুঝে কথা বলছি। হরিদাস ঠাকুর বলছে, ওটা তো বলতে পারবো না বাবা, তবে লোকে বলে আমি সুন্দর তাই সুন্দর।
ঠাকুর, হ্যাঁ বলো। এই যে গোটা গায়ে কি সব কালো কালো দাগ টাগ গুলো দিয়েছো কপালে টপালে, এগুলো কেন? এগুলোকে তিলক বলে রে পাগল ছেলে, সময় আস বুঝবি। ও ঠাকুর, তুমি নিশ্চয়ই কোনো একটা দল থেকে এসেছো, তোমার দলে একটা কোনো নেতা আছে? হ্যাঁ থাকবে না, আমার দলের যে নেতা সে তো আমার একার নয় রে, তোরও নেতা। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, তুমি যে দল থেকে এসেছো, তুমি যদি দেখতে এত সুন্দর হও, তাহলে তোমার দলের যে আসল লোকটা তাকে দেখতে কত সুন্দর। আসল জায়গায় প্রশ্ন করছে, এবার নকল প্রশ্ন বাদ। হ্যাঁ, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তা তুই ঠিক বলেছিস, আমার দলের যে আসল মানুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে তুই দেখিস নি রে। হ্যাঁ, গোরা যদি হতো মধু, জ্ঞানদাসে কয় আস্বাদ করিয়া মজিত কুলেরই বধূ। মহাপ্রভুর গায়ের রংটা কাঁচা সোনার মতো। নদীয়ার পথ দিয়ে যখন সে হেঁটে যায়, মানুষে ডাক দিয়ে বলে সোনার পর্বত হেঁটে চলে যাচ্ছে। আর যখন তার গায়ে ঘাম হয়, লোকে বলে সোনার পাহাড় থেকে ঘামগুলো নয়, সোনাগুলো গলে গলে পড়ছে। তারপরে তার শিকেই ভুবন ভোলানো রূপ, এই কাঁধ পর্যন্ত কোকড়া কোকড়া চুল, এই টানা চোখ, একবারে 7 ফুটেরও বেশি লম্বা, হাত দুটো আঁঠুর নিচে থাকে, এই বিরাট দেহ তার। আর যখন হলুদ ধুতিটা পরে নেয়, একবারে গায়ের সঙ্গে মিশে যায়। ঠাকুর, সেই ওই তোমার দলের যে আসল লোকটা, আমাকে একটু তার কাছে নিয়ে যাবে? হরিদাস ঠাকুর চমকে উঠল। জীবনে আজ পর্যন্ত আমার কাছে এই কথা কেউ বলেনি, তুই বলছিস। খোকা, তোর মনে হয় পূর্বজন্মের সুকৃতি কিছু কাজ করছে রে। তাই তুই গৌর চরণে যাওয়ার জন্য চেষ্টা করছিস। আস্তে, কার চরণে পড়েছে বুঝতে পেরেছেন তো? কে? যে মানুষটা লক্ষ হীরার মতো বেশ্যাকে হরিনাম দিয়ে উদ্ধার করেছিল, রঘুনাথ দাস, তার চরণে পড়েছে। যে মানুষটা 22 বাজারে বেত্রাঘাত সহ্য করে হরিনাম ছাড়েনি, রঘুনাথ দাস, তার চরণে পড়েছে। যে মানুষটা অদ্বৈত আচার্যের মতো বহুকে গুরু রূপে পেয়েছিল, তার চরণে পড়েছে। যে মানুষটা মহাপ্রভুর দেওয়া প্রসাদ নিজে অর্ধেক পেত, মহাপ্রভুকে অর্ধেক দিত, তার চরণে পড়েছে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়। আর যদি সেই সাধু হরিদাস ঠাকুরের মতো সাধু হয়, তাহলে প্রেম আর না পেয়ে যায় নাকি? হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে বলে উঠল, আমি যদি একদিনের জন্য গৌর ভজন করে থাকি, আমি যদি একদিনের জন্য তাকে ভালোবেসে থাকি, আমি চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোকে আশীর্বাদ করলাম, হরিদাস কৃপা কইলা রঘুনাথের রঘুনাথের উপরে সেই কৃপার কারণ হইল চৈতন্য চরণ পাইবারে। যার সাদ গুণে গোসাই রঘুনাথ দাস, চৈতন্যে জন্মাইল ভক্তি জন্মিল সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে জাতি নাশ। এই যে মায়েরা বসে আছেন, নিজেদের বাড়ির সন্তানদেরকে সৎসঙ্গ প্রদান করাবে। সৎসঙ্গ, টিভি দেখা নয়। অশালীন ছবি কেউ যদি বারবার চোখের সামনে দেখে, তার মনে অশালীন প্রতিক্রিয়ার জন্ম হয়। তোমরা যখন আস্তে, ভারতবর্ষের মাটিতে এত বড় বড় সিনেমা আর্টিস্ট, এত বড় বড় নায়িকা আছে, যাদেরকে দেখার জন্য মানুষে ভিড় করে ছুটে যায়, ঠিক? আর যদি আপনাদের এইখানে কীর্তন না হয়ে দীপিকা পাডুকোন আসতো, তাহলে তো পুলিশ ডাকতে হতো, বিরাট ব্যাপার। কিন্তু একবার চিন্তা করে দেখবেন, দীপিকা পাডুকোনকে দেখার জন্য ছুটে গেলেন বটে, সকালবেলা কার ছবিতে প্রণাম করে কাজে যান? দীপিকা পাডুকোনের ছবি না বাঘছাল করা দেবাদিদেব মহাদেবের ছবি? মহাদেবের ছবিতে প্রণাম করে। মহাদেবে কি আছে? সাপ গোটা গায়ে জড়ানো, ডুমুর একটা নিয়ে বসে থাকে, ত্রিশূল নিয়ে বাঘ ছাল করা।
খালি গা, তাকে প্রণাম করে লোকে যায় কেন? ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, তাকিয়ে দেখো দেবাদিদেব মহাদেবের দিকে। ভারতবর্ষের মানুষ ভোগকে ভালোবাসে না, ত্যাগকে ভালোবাসে। মহাদেব শুধু মূর্তি নয়, ত্যাগের প্রতীক। মৃত্যুঞ্জয় হয়েছে সে, তারপরেও পাহাড়ের গুহায় গিয়ে বাস করে। কেন? রাজপ্রাসাদ বানাবার টাকা নেই না সামর্থ্য নেই। সব দেবদেবী রাজপ্রাসাদে ঘুরছে, মহাদেব জঙ্গলে জঙ্গলে ঘুরছে, তবেই তো মানুষ ভালোবাসবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা যেদিন থেকে হরিদাস ঠাকুর রঘুনাথ দাসকে আশীর্বাদ করে নিজের ঘরে ফিরে গেছে, রঘুনাথ দাসের মন সংসার থেকে উঠে গিয়েছে, গৌর চরণে চলে গেল। রঘুনাথ দাস শিক্ষা শেষ করে নিজের ঘরে ফিরে এসেছে। আস্তে আমাদের, আমি অনেক প্রায় সরাসরি কথাটা বলে থাকি, বৃন্দাবনে আমাদের ছোট একটা মঠ আছে কেশিঘাটের কাছে। হ্যাঁ, আমার শিক্ষাগুরু আর আমার মা আর কয়েকজন ভক্ত মিলে বানিয়েছেন। আর জায়গাটা কিনে দিয়েছেন সুন্দরবনের এসপি, তিনি জায়গাটা কিনে দিয়েছেন। তো বৃন্দাবনে মঠ তৈরি করা হয়েছে। এখান থেকে বাংলার থেকে যে সমস্ত ভক্তরা যায়, আমরা কারো কাছে পয়সা নেই না, বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থা। কেন? এই যে সারা বছর কীর্তন করে পয়সা রোজগার করে নিজে শুধু খাবো দাবো ঘুমিয়ে পড়বো নাকি? হ্যাঁ, আজকে মরে গেলে কালকে খুঁচে পুড়িয়ে দেবে। আমার উপরে যার রাগ আছে, মরার পরে মাথার খুলি নাকি আগুনে পড়ে না শুনেছি, ও বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকবে, বলে বেঁচে থাকতে তোর মাথায় মারতে পারিনি, মরে যাওয়ার পরে মাথায় মেরে খুলি ভাঙবো। সারা জীবন ধরে শত্রুতা করে গেল, তা কিছু করে যেতে হবে না মানুষের জন্য? হ্যাঁ, নিজের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, নিজের মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবো, মানুষের জন্য কি করলে? আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ইংরাজি শেখো, এতে ভুল নেই। জ্যাক অ্যাঞ্জেলো এন্টার দেন টু ফেজে পেলো ফটা, জ্যাক ফেললাম না প্রকিস, ক্ষতি নেই, ইংরাজি শিক্ষা হোক। কিন্তু বাংলা ভুলে গেলে বাঙালির বিপদ এসে যাবে। তাকিয়ে দেখো, ভারতবর্ষের যত বড় বড় মানুষ, তারা কেউ ইংলিশ মিডিয়ামে পড়েনি। জগদীশ চন্দ্র বসু, এপিজে আব্দুল কালাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ে, সব বাংলা মিডিয়াম, সব বাংলা মিডিয়াম। হ্যাঁ, মনে রাখবেন, ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তিনি যখন লন্ডনে গিয়েছিলেন, তাকে লন্ডনের সাংবাদিকরা উত্তেজিত করার জন্য একটা মজার কৌশলে প্রশ্ন করেছিল, স্যার কি ভারতবর্ষের লোকগুলো এখন কালো কালো স্যার, আমাদের লন্ডনের লোক দেখে ফর্সা চকচক করছে একবারে। হ্যাঁ, তিনি উনি বুঝে নিয়েছে তো আমাকে উপহাস্য করছে। রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি এমনি হয়নি, তিনিও বুঝিয়ে দিচ্ছেন, দেখো আমি রাষ্ট্রপতি এমনি হয়নি, আমিও উত্তর দিচ্ছি। কি বলে? ভগবান দুটো রুটি তৈরি করেছিল, প্রথমটা কাঁচা, ওটা সাদা রয়ে গেছে, এই যে তোমরা, দ্বিতীয়টা পুড়ে গেছে, ভালো হয় না। আফ্রিকার লোকগুলোকে দেখো না, সব কালো কালো লোক, ওটা পুড়ে গেছে। আমার ভারতের লোককে দেখো, 3 নম্বর যে রুটিটা বানালো, না পুড়েছে না কাঁচা আছে, ঠিক ভাজা হয়েছে। আমার ভারতবর্ষের মানুষ, নিতাই গৌর হরি বল, এই হচ্ছে ভারতবর্ষ। মনে রাখবে, এই ভারতবর্ষ হে বঙ্গ ভাণ্ডারে বিবিধ রতন, তা সবে আমি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ করি হরি। আমরা একসঙ্গে পড়াশোনা, আমার নিজের বন্ধু বান্ধবী যারা আমেরিকা রয়েছে, বিজ্ঞান আসার সায়েন্টিস্ট, উজ্জ্বল দাস আর মণিমালা দাস, ভারতীয় মুদ্রায় প্রতি মাসে 25 লক্ষ টাকা বেতন পায়। আশ্চর্য কি জানেন? আশ্চর্য এটা, আমেরিকায় থাকে, চাকরি করে নাসার শাখাতে, কিন্তু আশ্চর্য হয়ে যাবেন, গলায় তুলসীর মালা দিয়েছে, কপালে তিলক দিয়েছে, স্যুট বুট পরে, BMW গাড়ি নিয়ে অফিস চলে যায়। বছরে একবার বাড়িতে আসে, আর যেখানে মহোৎসব হয় আমার সঙ্গে ছুটে একবারে মাটিতে বসে বিচে কলা আর শুক্তো, বলে এই কি জিনিস। তাই বললাম, আরে লজ্জা করছে না? আমেরিকায় থাকিস, তুই বিজ্ঞানী হয়েছিস তুই। মানে শোন, কি জানিস, শেকড়টা ছেড়ে দিলে গাছ কোনোদিন বাঁচবে না। আমি তো ভারতীয়, আমি বাঙালি, বাংলা আমার শিকড়, আমি ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আমি আমার বাড়ির ছেলে মেয়েদেরকে পড়াই, কনভেন্ট স্কুলে পড়িয়েছি, ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িয়েছি, কিন্তু আমি মহাপ্রভুর জন্মদিন পালন করি, আমি যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি না। আমি তো বাঙালি। মনে রাখবেন, শিক্ষা নিজের পরিবারের মধ্যে চালনা করুন। আগে নিজের পরিবারকে দেন। আমার নিজের ভাগ্নি রয়েছে, SSKM এর ডাক্তার, ক্যান্সার স্পেশালিস্ট, পারমিতা সাহা, লন্ডন থেকে পড়াশোনা করেছে, আমার নিজের ভাগ্নি।
ওকে বলা আছে সপ্তাহে একদিন বিনা পয়সায় রুগী দেখবি, যতগুলো লোক আসবে পয়সা নিবি না। কেন? সারা জীবন পয়সা পাবি, একদিন যদি বিনা পয়সায় না দেখবি, দেখিস তারা আশীর্বাদ করবে, তাদের আশীর্বাদে তোর ভবিষ্যৎ জীবনটা সুখের হবে। মনে রাখবেন, সব সময়ের জন্য জীবনে এমন কিছু করে যান। এই যে আমার মাকে দেখছেন পাশে, আমাকে সাথে নিয়ে মাসে একবার বৃদ্ধাশ্রমে যায়, কাপড় নিয়ে যায়, খাওয়ার নিয়ে যায়। বৃদ্ধ মায়েরা যখন আমায় জড়িয়ে ধরে, একটা 100 টাকার শাড়ি দিয়েছি, কত খুশি তারা। আমার মনে হয় জগতের সব সুখ এইখানে আছে। বুকে জড়িয়ে ধরল, জানো বাবা তোমার আশায় বসেছিলাম, তুমি কখন আসবে। ঠাম্মা এই যে মিষ্টিটা এনেছি, অর্ধেকটা নিজে খাচ্ছে, অর্ধেকটা আমায় দিচ্ছে, এটাই তো আনন্দ, এটাই সুখ। আর এর মধ্যে দিয়ে নিজেকে খুঁজে নেওয়ার চেষ্টা করতে হয়। মনে রাখবেন, জীবনের মাটিতে দাঁড়িয়ে কে কতদিন থাকবো, চলে যেতে হবে। এখানে যা রেখে যাব, আমার কর্মটা আমি চলে যাওয়ার পরে হিসেব হবে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এটাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল।